Hi guys, welcome to PRC Foundation. How are you? I hope you are very well by the grace of Almighty. আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশ। দ্য রাইজ অফ ইংলিশ এই ক্রিটিসিজমটা লিখেছেন টেরি এগ্লিটন। টেরি এগ্লিটনের লাইফ ডিউরেশন হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন 1943-তে, ঠিক আছে? তো টেরি এগ্লিটন তার যে দ্য রাইজ অফ ইংলিশে একটা টার্ম নিয়ে ডিসকাস করেছে, সেই টার্মটা হচ্ছে যে মডার্ন সিভিলাইজেশনের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের সাথে কিভাবে ইংলিশ লিটারেচারের রাইজের একটা লিঙ্ক রয়েছে সেই বিষয়টা। দ্যাট মিনস ডিসকাস হাউ এগ্লিটন লিঙ্কস দ্য রাইজ অফ ইংলিশ টু দ্য ক্রাইসিস ইন মডার্ন civilization, to the crisis in modern civilization. অর্থাৎ মডার্ন আধুনিক সভ্যতার যে সমস্যা, সেই সমস্যার সাথে ইংরেজি সাহিত্যের উত্থানের কি সম্পর্কটা রয়েছে বা কি লিঙ্কটা রয়েছে, সেটা টেরি এগ্লিটন দেখিয়েছেন। তো টেরি এগ্লিটন মূলত তিনি একজন ব্রিটিশ ক্রিটিক, একজন ইংলিশ প্রফেসর এবং তিনি একজন পাবলিক ইন্টালেকচুয়াল। তো দ্য রাইজ অফ ইংলিশ এই টাইটেলটা থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইংলিশ লিটারেচার উইথ দ্য প্যাসেজ অফ টাইম। সময়ের সাথে সাথে যে ইংরেজি সাহিত্যের যে উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, সেটাকেই তিনি বেসিক্যালি দ্য রাইজ অফ ইংলিশ বলেছেন। অ্যাকচুয়ালি মডার্ন সিভিলাইজেশন ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস অ্যান্ড ক্রাইসিস এগুলোতে মানে ভোগান্তিতে ভুগছিল, ঠিক আছে? তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে পয়েন্ট আউট করে আলোচনা করব। তো তোমাদেরকে বলে রাখি যে এই লেকচারটার নোট পেতে এবং অন্যান্য লেকচারের নোট পেতে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট www.literaturexpress.com লিঙ্কটা স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী তোমরা ভিজিট করো, তাহলে এই নোটটা পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদেরকে আরও একটা বিষয় অবগত করি যে এক্সপ্রেস এই স্পেলিংয়ের ক্ষেত্রে তোমরা দুইটা এস দিবে না, একটা এসে ব্যবহার করবে, ঠিক আছে? তো দ্য রাইজ অফ ইংলিশ এই এসেটাতে টেরি এগ্লিটন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ক্রাইসিসটা দেখিয়েছেন সেটা হচ্ছে ফেলিউর অফ রিলিজন ইন মিড ভিক্টোরিয়ান পিরিয়ড। এখানে মিড ভিক্টোরিয়ান পিরিয়ড কিন্তু মডার্ন পিরিয়ড, এটা আসলে কারণ হচ্ছে টেরি এগ্লিটন যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইংলিশ লিটারেচারের মডার্নাইজেশন বা মডার্ন ডেফিনেশন সেটা 19th সেঞ্চুরিতে কমপ্লিটেড। এটার বীজ বপন হয়েছিল মিডল ইংলিশ পিরিয়ডে, আর এই 18th সেঞ্চুরির লাস্ট ডিকেডে মডার্ন ডেফিনেশন অফ ইংলিশ লিটারেচার সেটা কিন্তু মোটামুটি ভালোভাবে যাত্রা শুরু করেছিল। তাহলে ফেলিউর অফ রিলিজন এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইসিস। তো এখানে ভিক্টোরিয়ান পিরিয়ডটা আমরা জানি যেটা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল পিরিয়ড, এবং এখানে সায়েন্স এবং রিলিজনের মধ্যে একটা সংঘাত ব্যাপকভাবে তীব্র হয়েছিল। মানে বিজ্ঞান একদিকে এক কথা বলছে, ধর্ম আরেকদিকে আরেক কথা বলছে। তো ধর্ম এই মডার্ন সিভিলাইজেশনের এই একটা বৃহৎ আকৃতির সংকট তৈরি করেছিল, কারণ ধর্মীয় যে নৈতিকতা, ধর্মীয় যে ডগমা, থিওরিস, এই জিনিসগুলো কি মানে মানুষকে স্যাটিসফাইড করতে পারছিল না। মানুষকে তাদের যে সন্তুষ্টির লেভেলের যে নলেজটা থাকা দরকার সে বিষয়টা নিয়ে আসলে নলেজটা দিতে পারছিল না বা স্যাটিসফাইড করতে পারছিল না। এই কারণে কি হয়েছে যে এই ইংলিশ লিটারেচারের একটা আধিপত্য দেখা গিয়েছে, যে সাহিত্যের মাধ্যমে লিটারেচার ক্যান বি দ্য অনলি সাকার ফর হিউম্যান বিংস, অনলি শেল্টার ফর দ্য হিউম্যান বিংস, মানুষের জন্য একমাত্র আশ্রয় কেন্দ্র হতে পারে। সেই বিষয়টা টেরি এগ্লিটন এটাকে খুব দারুণভাবে রিপ্রেজেন্ট করেছেন, যে সামাজিক পরিবর্তন এবং সায়েন্টিফিক ডিসকভারি এর ফলে যে ধর্ম যে একটা ব্যর্থতায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টাকে তিনি এখানে রিপ্রেজেন্ট করেছেন। তাহলে মডার্ন সিভিলাইজেশনের ফার্স্ট ক্রাইসিস যেটা সেটা হচ্ছে ফেলিউর অফ রিলিজন। এটার কারণে কিন্তু লিটারেচারের ডেভেলপমেন্টটা হয়েছে। লিটারেচার মানুষের মনকে ইনফ্লুয়েন্স করতে, মানুষের হার্টকে ইনফ্লুয়েন্স করতে সক্ষম হয়েছিল। সেকেন্ড নম্বর ক্রাইসিস যেটা সেটা হচ্ছে টেরি এগ্লিটন জর্জ গর্ডন
নামের একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসরের রেফারেন্স দিয়ে বলেছেন যে জর্জ গর্ডন বলেছেন যে ইংল্যান্ড ইজ এ সিক কান্ট্রি। এই যে ইংল্যান্ড ইজ এ সিক কান্ট্রি এটা বলার পিছনে কারণ হচ্ছে যে মানুষের কি বলে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুকিং, মানুষের মধ্যে বস্তুবাদিতা, মানুষের মধ্যে শুধুমাত্র এই পৃথিবীকে নিয়ে চিন্তা চেতনা করা, ফেম পাওয়ার ওয়েলথ এই জিনিসগুলো তীব্রভাবে কাজ করছিল, যার কারণে মানুষরা সিক হয়ে গিয়েছিল। সভ্যতার বিকাশের সাথে সাথে প্রচণ্ড সংকট তৈরি হয়ে গিয়েছিল। সমস্ত দেশে মানুষের মেধা বিকৃত হয়ে গিয়েছিল। মানুষের চিন্তা চেতনাগুলো আগের মতো স্বচ্ছ ছিল না, সুন্দর ছিল না। একদিকে ধর্মীয় ব্যর্থতা, অন্যদিকে ধর্ম আর সায়েন্সের মধ্যে কনফ্লিক্ট, সমাজের মধ্যে কনফ্লিক্ট। সেই কারণে এবং ইংল্যান্ড প্রচণ্ড গরিব মানুষ তখন ছিল ভিক্টোরিয়ান পিরিয়ড এবং মডার্ন সিভিলাইজেশনে, যার কারণে কি হয়েছে সমাজ ব্যবস্থায় একটা দুরারোগ্য ব্যাধির মতো ইংল্যান্ড একটা সিক কান্ট্রিতে পরিণত হয়েছিল। আর এই সময়তেই যে ট্যারি এগলিটন যে রেফারেন্সটা দিয়েছেন যে ইংলিশ লিটারেচার ট্রিপল ফাংশন হিসেবে কাজ করেছে, মানে ত্রিমুখী ভূমিকা পালন করেছে। এক নম্বর হচ্ছে ইংলিশ লিটারেচার জাতিকে ইনস্ট্রাক্ট করেছে, অর্থাৎ জাতিকে দিক নির্দেশনা দিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে জাতিকে ডিলাইট করেছে, আনন্দ দিয়েছে। এবং তৃতীয় নম্বর হচ্ছে এই সিকনেস থেকে জাতিকে ইংলিশ লিটারেচার সেভ করেছে, তাকে মানে সেভ করেছে, প্রোটেক্ট করেছে, রক্ষা করেছে। এই বিষয়টার কথা ট্যারি এগলিটন কিন্তু খুব চমৎকারভাবে বলেছেন। নাম্বার থার্ড ক্রাইসিস অফ মডার্ন সিভিলাইজেশন সেটা হচ্ছে পলিটিক্যাল বিগটরি অ্যান্ড আইডিওলজিক্যাল এক্সট্রিমিজম। পলিটিক্যাল বিগটরি শব্দের অর্থ হচ্ছে রাজনৈতিক উদ্ধতা বা অন্ধত্ব, আর আইডিওলজিক্যাল এক্সট্রিমিজম বলতে বোঝায় আদর্শের প্রতি মানুষের বেশি দৃঢ়তা। অর্থাৎ মডার্ন সিভিলাইজেশন কি একদিকে রাজনৈতিকভাবে একটা শ্রেণী যেমনভাবে তোমার প্রচণ্ড পরিমাণে তারা পাওয়ারফুল হচ্ছিল এবং তারা রাজনীতিকে সমস্ত ধ্যান জ্ঞান মন প্রাণ এটা কল্পনা করে নিয়েছিল। অন্যদিকে আরেকটা গ্রুপ ছিল যারা ধর্মের প্রতি অন্ধবিশ্বাস এবং দৃঢ়ভাবে লেগেছিল, যার কারণে কি হয়েছে একটা সংকট সৃষ্টি হয়েছিল। আর এই সংকটের ফলে ইংলিশ লিটারেচার একটা ভাইটাল রোল প্লে করে। কারণ ট্যারি এগলিটন এখানে মতামত দিয়েছে যে সাহিত্য মানুষের ইউনিভার্সাল মোরাল ভ্যালুজ নিয়ে আলোচনা করে, কোনো গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করে না, মহিলাদেরকে কিভাবে নির্যাতন করা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে না, সভ্যতাকে কিভাবে বাঁচাতে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সাহিত্য সার্বজনীনভাবে আলোচনা করে থাকে। তাহলে পলিটিক্যাল বিগটরি অ্যান্ড আইডিওলজিক্যাল এক্সট্রিমিজম এই ক্রাইসিসের ফলে কিন্তু ইংরেজি সাহিত্যের ডেভেলপমেন্ট হয়েছিল। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন আমাদের যে নজরুল ভাই যে কবিতাগুলো লিখেছে, আমাদের জাতীয় ভাই নজরুল ভাইকে ছিল না, কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় ভাই, জাতীয় কবি, তিনি যে কবিতা লিখেছেন, আসলে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি ব্রিটিশরা না আসতো তাহলে নজরুল ভাইয়ের এই কবিতাগুলো লেখা প্রয়োজন হতো না। তো অনুরূপভাবে ট্যারি এগলিটন এটা বোঝাচ্ছে যে মডার্ন সভ্যতায় যদি এ ধরনের সংকট সৃষ্টি হতো, যদি এ ধরনের সংকট না সৃষ্টি হতো, তাহলে দ্য রাইজ অফ ইংলিশ, দ্যাট মিনস ইংলিশ লিটারেচারের যে চতুর্মুখী ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা আসলে হওয়াটা সম্ভবপর ছিল না। নাম্বার ফোর্থ, bourgeois or conservative civilization in habits of thinking and feelings। অর্থাৎ বুর্জুয়া শব্দের অর্থ হচ্ছে কনজারভেটিভ, সংকীর্ণ। এই বুর্জুয়া কনজারভেটিভ সিভিলাইজেশন এটা কি ইন হ্যাবিটস অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, অভ্যাসগতভাবে মানুষের চিন্তা এবং আবেগে এই কনজারভেটিভনেস ঢুকে গিয়েছিল। অর্থাৎ মানুষ একজন আরেকজনের কথা ভাবতো না। একটা মানুষ একটা সমাজ ব্যবস্থার মানদণ্ড নির্ণয় করা তখনই ভালো সম্ভব যেখানে প্যাশন অ্যান্ড কম্প্যাশন থাকে। প্যাশন বলতে আবেগ আর কম্প্যাশন বলতে সিম্প্যাথি। তোমার নিজের প্রতি যেমন তোমার আবেগ রয়েছে, এই আবেগটা যদি অন্যের ভালোর জন্য থাকে, সহানুভূতির জন্য থাকে, তাহলে লিটারেচার, তাহলে সেই সমাজ ব্যবস্থাটা সংকট মুক্ত একটা সমাজ ব্যবস্থা। সার্বিক দিক বিশ্লেষণ করে আমি আমার মতামত দিতে চাই এখানে, তোমরা অ্যাকসেপ্ট করবে কিনা জানি না, বাট আই বিলিভ ইট
আমাদের দেশে এখন কিন্তু ভিক্টোরিয়ান ক্রাইসিস যেমন চলছিল ব্রিটিশদের, সেই রকম ভিক্টোরিয়ান ক্রাইসিস বা আর্লি মডার্নিস্ট ক্রাইসিস আমাদের এই কান্ট্রিতে সৃষ্টি হয়ে গিয়েছে। রাজনৈতিকভাবে পলিটিক্যাল বিগটরি রয়েছে, আইডিওলজিক্যাল এক্সট্রিমিজমও রয়েছে। একদিকে ধর্ম আর আরেকদিকে রাজনীতি, মাঠে মাঠে ধর্মীয় ওয়াজ মাহফিল, অন্যদিকে রাজনৈতিক সংকট। আসলে দুইটার মাঝখানে পড়ে গিয়েছে সাধারণ মানুষ এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তারা দুইটার মাঝখানে পড়ে গিয়েছে। এখানে তাহলে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে মানুষের চিন্তা চেতনা সংকীর্ণ হয়ে গিয়েছিল, মানুষের অনুভূতি সংক্রান্ত বিষয়টাও সংকীর্ণ হয়ে গিয়েছিল। আর 1891 সালের একটা ইংলিশ লিটারেচারের স্টাডি অনুযায়ী একটা সার্ভে করা হয়, যেখানে বলা হয়েছে আমাদের পলিটিক্যাল কালচার, সাহিত্য দরকার, যেখানে বলা হয়েছে আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের রাজনৈতিক সংস্কৃতি দরকার, যার মাধ্যমে জনগণ একজন আরেকজনের প্রতি খুব আন্তরিক হতে পারে, চমৎকার হতে পারে, ঠিক আছে। এবং এই কারণে এই ইংলিশ লিটারেচার মানুষের সিম্প্যাথি, প্যাশন এবং কম্প্যাশনটাকে ওয়াইড স্প্রেড করার জন্য ব্যাপক ভূমিকা পালন করে উন্নয়ন সাধিত হয়েছে। এটা পরবর্তীতেও চলেছে, টি.এস. ইলিয়টের সময়তেও চলেছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সময়তেও চলেছে। কেন চলেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1802-তে লিখেছে কি? লন্ডন 1802। উইলিয়াম ব্লেক কি লিখেছে? লন্ডন নামে কবিতা লিখেছে। টি.এস. ইলিয়ট কি লিখেছে? দ্য ওয়েস্ট ল্যান্ড। তার মানে এই তিনটা কবিতার থিমেটিক ভ্যালিডিটি প্রায় সেম। দ্যাট মিনস তারা ইংল্যান্ডকে ব্যারেন কান্ট্রি, একটা প্লে কান্ট্রি হিসাবে কিন্তু ঘোষণা দিয়েছে, যেখানে ব্যাপক পরিমাণে সমস্যা ছিল। এবার আরেকটা বিষয় দেখো, যে সমালোচনা করলে কোনো জিনিসের কিন্তু একটা উন্নয়ন সাধিত হয় বেশি। যেমন আরেকটা ক্রাইসিস হচ্ছে এটা, যে ইংলিশ লিটারেচার ফ্রম আর্নল্ড অনওয়ার্ডস ইজ অ্যান এনিমি against the ideological dogma. Against the ideological dogma বলতে মতবাদ, আদর্শ মতবাদের ম্যাথিউ আর্নল্ডের পর থেকে পরবর্তীতে সাহিত্যকে আদর্শ মতবাদের বিরুদ্ধে ধরা হয়। এটার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে ম্যাথিউ আর্নল্ড তার দ্য স্টাডি অফ পোয়েট্রি এই এসেটাতে যেটা করেছিলেন, তিনি কি করেছিলেন, যে তিনি রিলিজনকে শার্লাটান বলেছেন, তিনি সায়েন্সকে শার্লাটান বলেছেন, তিনি কি করেছেন, থিওলজিকে শার্লাটান বলেছেন, ইভেন তিনি ফিলোসফিকেও কিন্তু শার্লাটান বলেছেন। শার্লাটান বলতে কি? ফেক অ্যান্ড ফলস আইডিয়াস, মিথ্যা যে আইডিয়া সেটাকেই কিন্তু শার্লাটান বলা হয়ে থাকে। এই জন্য এই সাহিত্যের প্রতি যে মানুষের যে একটা সংঘাত, একটা শ্রেণী সাহিত্যকে রিজেক্ট করেছে, রিজেকশনের ফলেই কিন্তু লিটারেচারের সার্বিক উন্নয়ন, দ্য রাইজ অফ ইংলিশ, সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে। আরও অনেক কিছু আবিষ্কারমূলক আছে, আমি তোমাদেরকে মোটামুটিভাবে পয়েন্টটা ধরিয়ে দিলাম। এই আইডিয়াগুলোকে পিক আপ করে তুমি যদি পরীক্ষায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ ইউ উইল গেট at least 6 marks or at best 8 marks. This is my expectation. Okay, তো এই নোটটা পেতে তোমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে literaturexpress.com, সেখানে যাও, তাহলে নোটটা পেয়ে যাবে। আর অন্যান্য নোটগুলো পেতেও সেটা ভিজিট করো, তাহলে নোটগুলো পাবে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। টিল দেন আমি গোলাম মাওলা বিদায় নিচ্ছি। আর পরিশেষে একটা প্রার্থনা করি ঈশ্বর আল্লাহর কাছে, যারা তোমাদের বেটার ক্যারিয়ার এবং সুস্থতার সাথে তোমরা পৃথিবীতে বেঁচে থাকো, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে তোমাকে অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড ওয়ান থিং মোর, নেভার স্টপ yourself.